হে গাইস, ওয়েলকাম। গল্পের নাম পোড়া লাশ। তো শুরু করা যাক। গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারণ নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে, একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে। বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উতাল হয়ে উঠল। বাজারের মন্দির দিক থেকে একটা গরুর ডাক আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাত ধরে আরেকটা ছোট্ট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র। আমার মাথা সেই সময় কাজ করছিল না। সারাদিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হেলুসিনেশন হতে পারে, এটা ভেবে আমি রুমে চলে আসলাম। সকালে এক কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচে অনেক মানুষের আগমন দেখতে পেলাম। দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা মহিলাকে জিজ্ঞাসা করতেই বলে উঠলো, আপা, আপনি বাইরের মানুষ, 2 দিন হলো ঘর ভাড়া নিছেন, এগুলো শুনে খামাখা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। তখন আমি বললাম, তবু আপা বলেন না। তখন মহিলাটি বলল, রাতে কি আপনি গরুর ডাকার আওয়াজ শুনছেন? আমি বললাম, হ্যাঁ, রাত 2টোর দিকে। তখন আপা বলল, রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? তখন আমি বললাম, রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলাও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তখন আপা বলল, বলেন কি, আপনার তো দেখি খুব সাহস, আর খবরদার দাঁড়াবেন না ওখানে। তখন আমি বললাম, এই লাশের সাথে এগুলোর সম্পর্ক কি সেটা তো বলবেন। তখন আপা বলতে শুরু করলো, প্রতি অমাবস্যার রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে। আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়। একটা নগ্ন পোড়ানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কিছুই দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলাও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বিভৎস ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। আমি মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো। একে তো নতুন এলাকায়, তারপর এরকম অভিজ্ঞতা হবে জীবনও ভাবতে পারিনি। বাড়ির কাছে হলে মাকে আমার কাছে রাখতাম, কিন্তু এটা তো অনেক দূরে। সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে মন বসাতে পারছিলাম না। সেটা দেখে আমার একজন কলিগ আমাকে বলল, সুমনা, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে? তখন আমি বললাম, না মাহিম, আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত। আচ্ছা, আপনার বাসা কোথায়? তখন মাহিম বলল, আপনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু কেন বলেন তো? তখন আমি বললাম, না মানে আমার বাসার পাশে মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছে, জানেন আপনি? তখন মাহিম বলল, এটার নতুন কি? আমি এখানে 6 মাস আছি, 6 মাসে 6টা লাশ পাওয়া গেছে শুনেছি। পুলিশ কতবার যে অভিযান করছে, কিছুই পায় না, কোনো প্রমাণ মিলে না হত্যার। সবাই ধারণা করে মন্দিরের যেসব মানুষের লাশ পোড়ানো হয় সেই লাশগুলোর পরই প্রতিশোধ নিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা, লাশগুলো তো ছাই হচ্ছে না, শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয়। আমার কেমন যেন লাগছে বিষয়টা। তখন মাহিম বলল, অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ, তবু আপনাকে বললাম বেশি মাথা ঘাটিয়েন না। প্রথমত নতুন জায়গায় এসেছেন, দ্বিতীয় মেয়ে মানুষ হয়ে এসব নাক গলানোর দরকার নেই, ভয় পাবেন খালি। তারপর আমি অফিস থেকে বাড়িতে এসে সেই দিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটা দেখে নিলাম ভালো করে। মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে। 400 বছর আগেকার পুরনো মন্দির, অনেক জনপ্রিয়। তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ, 100-2 বাড়ি এই এলাকায়। বিষয়টা নিয়ে ভাবছি, তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে। অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে, তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছা সবার মধ্যেই কাজ করে। আমার মধ্যেও কর্তা ছিল, তাই আমি সেই দিন বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম, সেটাতে সাকসেসফুল হলাম আমি। একটু পরেই দেখি মাথায় টুপি পরা একটা 27-28 বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে।
রাস্তার আলোতে যতটুক দেখা গেল তাতে অপরিচিত মনে হলেও এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। কিছু দূর গিয়ে লোকটা একটা বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় 20 দিনের মতো আমিও লোকটাকে ফলো করলাম। প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢুকে ঠিক রাত 2টাতে। লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িতে চলে গেলাম, যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে। বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। তখন আন্টি সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কে? তখন আমি বললাম, আন্টি আমি ওই পাশের বিল্ডিংয়েই ভাড়াটিয়া, আজ 25 দিন যাবত এসেছি। তখন আন্টি বলল, আমার কাছে কিছু দরকার। তখন আমি বললাম, আন্টি মানে আপনার কি 27-28 বছর বয়সী কোনো ছেলে আছে? তখন আন্টি বলল, কেন মা? তখন আমি বললাম, না মানে একটু জানতে চাচ্ছিলাম, প্রতিদিন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, তাকে এই বাড়িতেই ঢুকতে দেখি, তাই জানতে চাচ্ছিলাম। তখন আন্টি বলল, তুমি নিশ্চিত যে সে এই বাড়িতেই ঢোকে? তখন আমি বললাম, হ্যাঁ আন্টি আমি নিজের চোখে দেখছি। তখন আন্টি বলল, কিন্তু মা আমার ছেলে তো আরো 7 মাস আগেই মারা গিয়েছে, আমি এই বাড়িতে একা থাকি। তখন আমি বললাম, কি তাহলে আমি কাকে এই বাড়িতে ঢুকতে দেখি? আমাকে মেসেজ দেয় কে? তখন আন্টি বলল, তা তো জানি না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। তখন আমি নতুন একটা জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো তা জীবনও ভাবতে পারিনি। নিজেকে সামলে নিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মাহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। তখন মাহিম বলল, কি হয়েছে সুমনা? তখন আমি মাহিমকে সব খুলে বললাম। সে আমাকে রাগ করলো, আমি এই বিষয়ে মাথা ঘামাচ্ছি তাই নাকি আমার সাথে এমনটা হচ্ছে। আমি মাহিমকে মেসেজ দেখাতে গেলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না। আমাকে কিছু সময় সান্ত্বনা দিয়ে মাহিম চলে গেল। আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো। সেদিন নিচের বাসার সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল এই রাতে যেন বারান্দায় না যাই আমি। রাতে ফেসবুকিং করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। পরিবেশটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতেই 2 চোখের পাতা এক করতে পারছিলাম না। ভয়ঙ্কর এক রাত পার করার পর সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে গেলাম। একদম বিভৎস অবস্থা, মাথার ভিতর শুধু এই ঘটনা ঘুরতে থাকলো। আবারও সেই আগের মতো কোনো কাজে মন বসাতে পারছিলাম না। এবার অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। ছুটি নিয়ে সোজা থানায় চলে গেলাম। থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞাসা করতেই আমার কথার পাশ কাটিয়ে যেতে লাগলো। কোনোভাবেই সে আমার সাথে এই কথা বলতে প্রস্তুত নয়। আমি থানা থেকে বিষ্ণু মনে বের হয়ে আসছিলাম, তখন এক মহিলা কনস্টেবল আমাকে ডাক দিল, তার কাছে যেতেই বলল, আপনি মন্দিরের লাশের ব্যাপারে শুনতে চাচ্ছেন কেন? তখন আমি বললাম, এই ভয়ঙ্কর মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি এর পোস্টমর্টমের রিপোর্ট দেখতে চাচ্ছিলাম। তখন মহিলাটি বলল, আমি আপনাকে দেখাতে পারি যদি আপনি কাউকে না বলেন। তখন আমি বললাম, এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল, তাই তাকে বললাম, কি যে বলেন, আপনি আমার উপকার করবেন আর আমি সবাইকে বলে দিব তা হয়? তিনি আমাকে সন্ধ্যার পরে একটা জায়গায় আসতে বললেন। যথাসময়ে তিনি চলে আসলেন, আমাকে সবগুলো লাশের পোস্টমর্টমের রিপোর্ট দেখালেন। আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, না আছে কোনো হাতের ছাপ, শুধু আগুনের তাপের সাহায্যে তাদের হত্যা করা হয়েছে। এ পর্যন্ত 8টা লাশ পাওয়া গেছে, সবগুলো একই। তখন আমি বললাম, আপনারা লাশগুলোর পরিচয় বের করতে পেরেছেন? তখন মহিলাটি বলল, হ্যাঁ সবগুলো লাশের পরিচয় আমরা বের করছি, সবাই 20-22 বছরের যুবক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে 8 জন মারা গিয়েছে তারা সবাই একই কলেজে পড়ালেখা করত। তখন আমি বললাম, কি বলেন এসব? তখন মহিলা আবারও বলল, তারা একে অপরের বন্ধু ছিল। তাদের এই বন্ধু মহলে আরো 2 জন আছে। 10 জনের বন্ধুত্ব ছিল, এখন সেখান থেকে 2 জন আছে। তার কথাগুলো শুনে মাথাটা অসহ্য যন্ত্রণা করছিল। তখন আমি মাহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায়। মাহিমকে এবারও সব বললাম। মাহিম আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমি বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। অমাবস্যার রাতে যে মহিলাকে বাচ্চা সহ দেখা যায়, সেই মহিলা আরো 1 বছর আগে মারা গিয়েছে। শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় মাহিমের কথা শুনে, মাথার ভেতর চক্কর দিতে থাকে। কিছুতেই বুঝতে পারছিলাম না যে 1 বছর আগে মারা যাওয়া একটা মহিলা কিভাবে তার বাচ্চা নিয়ে সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। মাহিমকে আমার সব ব্যাপারে সাহায্যের কথা বললাম।
সে খুব সহজভাবেই আমাকে সাহায্য করতে চাইলো, কিন্তু বারবার বারণও করছিল, কারণ একটা মেয়ে হয়ে নাকি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলছি। কারোর কথা আমার কেয়ার করার টাইম নাই। আমি আমার মতো করে পোড়া লাশের সন্ধান বের করব। সেদিন সন্ধ্যায় আবারও মেসেজ আসলো, খোলা চুলে লুকিয়ে থেকে আমাকে দেখে কি লাভ ম্যাডাম, আপনি বরং দাঁড়িয়ে থাকবেন, একদিন আমি আপনার সাথে দেখা করব। লোকটার সাহস মন্দ না। অপরিচিত একটা মেয়েকে এভাবে মেসেজ করে বিরক্ত করার মানে কি? তিনি কি আমার সাথে মশকরা করছেন, না আমাকে ভালো তার এই কয়দিনে মাথার যে অবস্থা হয়েছে তাতে কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব মনে হচ্ছে। রাতের রান্না শেষ করে ঘরে ঢুকতেই দেখি জানালার পর্দার ওপাশে মানুষের আকৃতির কেউ একজন দাঁড়িয়ে। কে কে বলে চিৎকার করলাম, কেউ নেই। এগিয়ে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। এক পা এগোতেই কারেন্ট চলে গেল, আর জানালার ওদিক থেকে কেউ একজন ফিসফিসিয়ে বলছে, মৃত্যুর স্বাদ পেতে চাস সমনা, পোড়া লাশের পিছনে ছুটছিস কেন? বলার ভঙ্গিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমি মেঝেতে পড়ে আছি। পুরো রুমে ছাই আর ছাই, কিন্তু এই ছাই আসবে কোথা থেকে? আমি রুমে গ্যাসে রান্না করি। তখনই আমি মাহিমকে ফোন দিলাম। বেচারা এত রাতে আমার ফোন পেয়ে ভয়কে যায়। আমাকে আয়াতুল কুরসি পড়তে বলে। সেই দিনের মতো রাতটা পার করি। সকালে বাড়িওয়ালা চাচাকে সব বলি। তিনি আমাকে এসব বিষয় ঘাটাঘাটি করতে নিষেধ করেন। কি দরকার এসব ভূত প্রেতের পিছনে ছুটে? চাচার কাছে ছাইয়ের কথা বলতে তিনি এমন ভাবে ভরকে গেলেন যেন তার সামনে কাউকে খুন হতে দেখলেন। ছাইগুলো কি এখন আছে তোমার রুমে? তখন আমি বললাম, না চাচা, ফেলে দিয়েছি। তখন চাচা বলল, মা, তোমার কপালে কষ্ট আছে, দেখতাছি। এর আগে আমাদের গ্রামে 2টা ছেলে এসব নিয়ে মাথা ঘামিয়েছিল। 2টাই 8 মাস আগ থেকে নিখোঁজ। তাদের সাথে কি হয়েছে আল্লাহ জানে। ছেলে দুইটার ডেড বডিও পাওয়া যায় নাই। তুমি সাবধানে থাইকো। ভয় 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 আর ভয়, চারদিকে সবার চোখের ভয় আমাকে আতঙ্কিত করে তুলছিল। কেন সবাই এত ভয় পায়? আদেও কি এসব ভূতের কাজ কারবার, না অন্য কিছু? এসব কিছু জানার আগে আমাকে মহিলা ও তার বাচ্চার সমস্ত কিছু জানতে হবে, কিন্তু কিভাবে? আবারও ভরসা মাহিম। ওকে নিয়ে থানার ম্যাডামের সাথে যোগাযোগ করলাম। পুলিশ ম্যাডাম তেমন কিছুই বলতে পারলো না, শুধু বলল নদীর সাইডে লাশ পাওয়া গিয়েছিল। তেমন কিছু জানি না, আমি তখন এখানে ছিলাম না, তবে অফিসের পুরাতন ফাইল ঘাটলে কিছু জানা যেতে পারে। তখন আমি বললাম, আপনি প্লিজ সেটাই করেন, আমার এসব ঘাটতে খুব ভালো লাগছে। তখন ম্যাডাম বলল, ভালো লাগছে ভালো কথা, কিন্তু খুব সাবধান। তখন আমি বললাম, ঠিক আছে। যার পিছনে ছুটছি সেই মন্দিরটাতে এখনো যাওয়া হয়নি। মাহিমকে সাথে নিয়ে মন্দিরে চলে গেলাম। একটা বয়স্ক পুরোহিতকে সব বললাম। পুরোহিতের চোখে ভয়ের আতঙ্ক। আমার কথা শুনে পুরোহিত বলল, তুই মরবি, নির্ঘাত মরবি। এরা শয়তানে এমন করে, তুই চলে যা। তখন আমি বললাম, আজব লোক, কিছু না বলে চলে গেল, আবার ভয়ও দেখিয়ে গেল। মাহিম আমার কথা শুনে বলল, সবাই এত করে বারণ করছে, তবুও তুমি এটার পিছনেই ছুটবেই। তখন আমি বললাম, তোমার ভালো না লাগলে তুমি যাও, আমি ছোটবেলা থেকেই জেদি। এই রহস্যর উদ্ঘাটন করতে না পারলে আমার শান্তি মিলবে না। তখন মাহিম বলল, না, আমি আছি, তোমার সাথে আছি। আমি আর মাহিম হাঁটা শুরু করতেই বটগাছের একটা বিশাল ডাল আমাদের সামনে ভেঙে পড়ে। অল্প একটুর জন্যই আমরা দুজনেই প্রাণ রক্ষা পাই। এটা দেখে দৌড়ে পুরোহিত মশাই চলে আসে। তুই চলে যা, তোকে সাবধান করছি, এসবে নাক গলাস না। তখন আমি ওখানে আর সময় নষ্ট না করে চলে আসলাম। অমাবস্যা আসার অপেক্ষায় থাকলাম। আরো 25 দিন হাতে আছে। আপাতত এসব কিছু মাথা থেকে বেহত্ত রাখি। রাতে ঘুমিয়ে আসি, হঠাৎই অনুভব করি আমার গায়ের উপর থেকে পাতলা চাদরটা কে যেন বারবার টেনে দিচ্ছে। আমি 2-3 বার করে উঠিয়ে নেওয়া সত্ত্বেও সেম কাজ হচ্ছে। মাথার কাছে থাকা বাল্বের সুইচে চাপ দেওয়ার পরও আলো জ্বলছে না। চাদরটা টান দিচ্ছে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে। দিকে চোখ তুলে তাকাতেই একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে এগোতে থাকলো। পোড়া লাশের গন্ধ এবার আমি হাড়ে হাড়ে পাচ্ছি। বাচ্চাটার মুখ মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে গেল। এটা দেখে আমি প্রথমে ভয় পেলাম। তুমি কে বলে চিৎকার করলাম। ভালো করে খেয়াল করে দেখলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তখন বাচ্চা মেয়েটি ফিস ফিস করে বলল, ফিস ফিস
বলার ভঙ্গিটা সবাই কল্পনা করুন। আমাদের মাঝে এসো না, তুমি এসো না আমাদের মাঝে। অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মুহূর্তের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। সে রাতে ঘুম হলো না। কোনো সুস্থ মানুষ এটা দেখার পর ঘুমাতে পারবে কিনা সেটা বলা মুশকিল। তারপর আমি মাহিমকে এবারও সব বললাম। সে আমাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল, যা জানতাম তাই বলল এটা আমার হ্যালুসিনেশন। ঘুমের ট্যাবলেট দিল সাথে, যাতে ঘুমাতে পারি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পুলিশ ম্যাডামকে ফোন দিলাম। তিনি ফাইলটা নিয়ে আসলেন। মজার ব্যাপার, সব ভালো করে ঘেটে দেখলাম মেয়েও তার মায়ের লাশ পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, কোনোভাবে কি বাকি যে দুই বন্ধু আছে ওরা আমাদের এই ব্যাপারে কিছু বলতে পারবে? তখন মাহিম বলল, ওই দুইজন যদি নেক্সট টার্গেট না হয়, দেখা গেল তারা কিছুই জানেই না। তখন আমি বললাম, কিছু তো একটা পাওয়া যাবেই, ওখানে গেলে চলো যাই। তখন মাহিম বলল, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তুমিই যাও। তখন আমি বললাম, সেটাই ভালো হবে, আমার কাজ আমি একাই করি। মাহিমকে বিদায় দিয়ে সেই কলেজের পথে ছুটলাম। কুষ্টিয়ার সরকারি কলেজের স্টুডেন্ট সবাই। সেখানকার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে সবার নাম্বার জোগাড় করলাম। যে দুইটা ছেলে এখনো বেঁচে আছে তাদের নাম্বারে ফোন দিতেই বন্ধ দেখালো। এত কষ্ট করে এত কিছু করছি, আর এখন যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি কিছু হলো? নিজের মনকে এভাবে বারবার বোঝাচ্ছিলাম। একটু বেশি ঘাটাঘাটি করে বাকি দুইটা ছেলের নাম্বার পেলাম। কথা বললাম ফোনে। একটা বয়স্ক মহিলা ফোন ধরছে। আমি ঠিকানা সংগ্রহ করে চলে গেলাম। ছেলেটার রুমে ঢুকতেই দেখি অন্ধকারে বিছানার এক কোনায় বসে আছে। আমাকে দেখে প্রথমত ঘাবড়ে গেল, ভাবছে আমি পুলিশের লোক। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তখনই তার মা বলে উঠল, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, ও খুব ভয়ে আছে, আপনি চলে যান। তখন আমি বললাম, আন্টি আমি শুধু কয়েকটা কথা বলে চলে যাব। তখন আন্টি বলল, কিছু বলা লাগবে না, চলে যান। তখন আমি বললাম, আন্টি ওর ক্ষতি হতে পারে, ওকে দেখে রাখবেন। অমাবস্যার আর মাত্র 4 দিন বাকি। এর মাঝে আমাকে ছেলেটার কাছ থেকে শুনতে হবে কি হয়েছিল তাদের সাথে। তার ফলস্বরূপ সবাইকে এভাবে জান কোরবান দিতে হচ্ছে। এই কয়েকদিনে আর প্রাইভেট নাম্বার থেকে কোনো টেক্সট আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে কফি হাতে করে ব্যালকনিতে দাঁড়াতেই ঠাস করে একটা থাপ্পড় খেলাম। হাতের মুখটা ছিটকে পড়ে গেল। থাপ্পড়টার আঘাত এত জোরে লাগলো যে আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখে 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। এটা কি করে সম্ভব? দোতলার উপর বাসা, এখানে আমি একা, কেউ থাপ্পড় দিবে কিভাবে? দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভীষণ জ্বর। সেই জ্বর 2 দিন পর্যন্ত থাকলো, কিন্তু থাপ্পড় কে দিল এটার উৎস খুঁজে পেলাম না। জিনিসটা নিয়ে আর মাথা ঘামালাম না, কারণ আমার লক্ষ্য থাপ্পড়ের লোক নয়। অমাবস্যার আর মাত্র 1 দিন বাকি আছে। আমাকে যে কোনোভাবেই ওই ছেলে এবং তার বন্ধুকে খুঁজে বের করে শুনতেই হবে তারা কিছু করছিল কিনা। আমি অফিস থেকে এসে ওই ছেলেটার খোঁজে গেলাম, কিন্তু যা আন্দাজ করতে পারিনি সেটাই হয়েছে। ছেলেটা আগের রাত থেকে নিখোঁজ। এই প্রথম কারোর জন্য মায়া হচ্ছিল, সাথে ব্যর্থতার একটা গ্লানি ছিল। এতটা কাছে এসে এভাবে খালি হাতে ফিরে যেতে হবে ভাবতে পারিনি। বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালাম। আজ কেমন জানি অনুভব হচ্ছে। চারদিকে শুনশান পরিবেশটা এর জন্যই দায়ী। তার উপর একলা একটা মেয়ে, ভয় একটু বেশি হওয়ারই কথা। একটা রাস্তার মোড়ে ঘুরতেই দেখি রাস্তার মাঝখানে একটা অবয়ব। হ্যাঁ, এ তো সেই অবয়বটা, বাচ্চাটার অবয়ব। বাচ্চাটা আমার দিকে মুখ করে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল। যেই হাসিটা ছিল কারো উপর বিরক্তর স্পষ্ট ছাপ। মুহূর্তের মধ্যেই আমার সামনে এসে সে আমার গলা টিপে ধরলো এবং বলতে লাগলো, কাউকে বাঁচাতে পারবি না, নিজের জীবনের মায়া নেই তোর? তখন আমি বললাম, আমাকে ছেড়ে দাও বলতে বলতে সে আমাকে ছেড়ে দিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো, সামনে তাকিয়ে দেখি আমি আমার বাসার সামনে। যতটুক পথ ছিল সেইটুক আসতে মিনিমাম 20 মিনিট লেগে যাওয়ার কথা, কিন্তু সে পথ চোখের নিমেষে কিভাবে আসলাম সেটা ভাবার মতো বুদ্ধি আমার মাথায় সে সময় আসছিল না। রুমে গিয়ে দেখি সেদিনের মতো পুরোটা রুম ছাই দিয়ে ভরা। সেই ছাইয়ের ভিতর থেকে একটা উদ্ধট মাংস পচা গন্ধ আসছে। মাকে ফোন দিলাম। মা আমার সাথে আবল তাবল কিছু হচ্ছে। তিনি আমাকে একটা হুজুরের সাথে কথা বলতে বললেন, কিন্তু আবার ভাবলাম হুজুরের সাথে কথা বললে তো আমার রহস্য উদ্ঘাটন করা হলো না। পরের দিনের আশায় থাকলাম, এই রাতে যেভাবে হোক আমি মন্দিরের কাছে যাব, একাই যাব, আর ভয় পেলে মাহিমকে ডাকবো।
সেদিন অফিস থেকে ফিরে নিচের ভাবিদের সাথে আবারও কথা বললাম, ভালো করে শুনতে চাইলাম এই মা মেয়ের রহস্য কি। একজন আমাকে বলল, এক রাতে এই দুজনের লাশ পাওয়া গিয়েছিল ওই মন্দিরের ধারে, কিন্তু কারা মারছে কেউ জানে না। মহিলাটির স্বামী বা আপন কেউই নাই, সে ওই ধারটাই এলাকায় একলা মেয়ে নিয়ে থাকতো, কিন্তু কারা যে তাকে মারলো। তখন আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক করতে থাকলো। এক, মহিলা মেয়েকে কেন মারা হলো? আর দুই, ওই 10 বন্ধুকে কেন বেছে বেছে হত্যা করা হচ্ছে? 3, অপরিচিত একটা নাম্বার থেকে আমাকে কে মেসেজ দিচ্ছে? আর 4, আর অমাবস্যার রাতে গরু ডাকার রহস্য কি, আর কেনই বা তাদের পুড়িয়ে মারা হচ্ছে? 5, 9 মাস আগে মারা যাওয়া একটা লোক কেন আমাকে লুকিয়ে লুকিয়ে ব্যালকনি থেকে দেখবে? মাথাটা পুরাই আওলায় গেল। আমি জানি আমার ছোট্ট মাথায় এত প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না, কিন্তু আমি এর পিছনে ছুটবই যতক্ষণ না আমি এই পোড়া লাশের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি। রাতে গরুর ডাকা শুরু হলো। পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকলাম রাস্তা দিয়ে। কিছু পথ এগোতে মোবাইলে সে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসলো, নন্দিনী, একা একা এত রাতে ওদিকটাতে যেও না, নিজের ভালো চাইলে ফিরে যাও। মোবাইল থেকে চোখ সরাতেই দেখি একদম মুখের সামনে সেই মা ও মেয়ে। এর যে ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। দুজনের গা থেকে মাংস খসে খসে পড়ছে এবং তাদের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে এদের দুজনকে কেউ পুড়িয়ে হত্যা করছে, না অন্য কিছু। মাটিতে ধাপাস করে পড়ে গেলাম। ওদিকটা বিভৎস গরুর ডাক, মনে হচ্ছে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। আর এদিকে 2টা পোড়া লাশ আমার সামনে দাঁড়িয়ে। আমার মুখ দিয়ে শুধু একটা কথা বের হলো, আপনারা কারা? কেন আমার সাথে এমন করছেন? এরপরে আমার মাথা আর প্রেসার সহ্য করতে পারেনি, আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন দেখি সকাল 10টা। আমি আমার রুমের পাশে, বাড়ির মালিক, নিচের তলার ভাবি আর মাহিম বসে আছে। আমার জ্ঞান ফিরছে দেখে মাহিম এগিয়ে আসলো। সে অন্য কিছু জানে, তাই বাড়ির মালিক আর ভাবিকে নিষেধ করলো যেন আমাকে কিছু জিজ্ঞাসা না করে। সবাই চলে গেল, শুধু মাহিম আমার পাশে। 2 মিনিট পর সে বলতে শুরু করলো, মাথা ঠিক আছে তোর? একলা একটা মেয়ে এসব করার মানে কি? মেয়েদের ব্রেন এমনিতেই এসব চাপ সহ্য করতে পারে না। আর তুমি তা যা করে দেখিয়েছো তাতে সেলুট জানাতে মন চাচ্ছে, কিন্তু তোমাকে এটা আর করতে দেওয়া যাবে না। তখন আমি বললাম, ছেলেটা কি মারা গিয়েছে? সে এত সময় ধরে আমাকে নিয়ে পেঁচাল পারছে, আর ওই সময় আমি করতাছি এই প্রশ্ন। আমার প্রশ্ন করা দেখে কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, হ্যাঁ, ওই ছেলেটাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সকালেই পুলিশ এসে লাশ নিয়ে গেছে। এখন আমি বললাম, আচ্ছা, পুলিশ এখানে পাহারা বসায় না কেন? জানেই তো প্রত্যেক অমাবস্যায় একটা করে হত্যা হয় এখানে। এখন মাহিম বলল, সবারই জানের মায়া আছে সুমনা, সবাই তো আর তোমার মতো না, নিজের খেয়ে পরের হত্যার রহস্য খুঁজে বেড়ায়। তখন আমি বললাম, তবুও পুলিশের উচিত এখানে পাহারাদার নিযুক্ত করা। তখন মাহিম বলল, করেছিল, তবে সেই পুলিশ 2 দিনের বেশি থাকতে পারে নাই। সে মন্দিরের বারান্দাতে ঘুমিয়ে থাকতো, কিন্তু প্রথম দিন সকালে উঠে দেখে সে বটগাছের মগডালে। প্রথম দিন সে ভাবছে হয়তোবা সে ঘুমের ঘরে উঠে আসছে, কিন্তু দ্বিতীয় দিন সবচেয়ে বাজে ঘটনা ঘটছিল। সেদিন 3 জন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু মাঝরাতে সবাই দেখে একটা বাচ্চা মেয়ে তাদেরকে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর তাদের নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে রেখে আসে। তারপর থেকে কেউ আর সাহস করে ওখানে যায় নাই। খুব পুরনো মন্দির হওয়াতে পুলিশ সিলগাল করার সাহসও পায় না। আমি আরেকটি বার ওই মন্দিরে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে মাহিম? তখন মাহিম বলল, তা যাওয়া যাবে, তবে সুস্থ হও। আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে সেদিনের মতো মাহিম চলে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে আমি মাহিমকে ফোন দিলাম মন্দিরে যাওয়ার জন্য। এতদিন সবাই জেনে গেছে আমি এই ব্যাপারে কিছু করছি, তাই মন্দিরের পথে যেতেই দেখি সবাই আমাকে বারবার বারণ করলো যাতে ওই দিকটাই আমি না যাই, কিন্তু কে শোনে কার কথা। আমি গেলাম মন্দিরে, ভালো করে চারদিক ঘুরলাম। মন্দিরের সাথে যে বট গাছ আছে সেটার কাছেও যেতেই লক্ষ্য করলাম বট গাছের ভিতর একটা গুহার মতো, অল্প একটু ভিতরে জানালার মতো করে গাছ কাটা। ভয়ে গা ছমছম করার মতো পরিবেশ। সেখান থেকে বের হয়ে মন্দিরের পিছনটাতে গেলাম। পাশের দিকে একটা গরুর খামার। তার মানে কি কেউ গরু ডাকার ফয়দা নিয়ে এই মানুষগুলোকে পুড়িয়ে মারছে? কিন্তু শুধু অমাবস্যার রাতেই গরু ডাকবে কেন? ওরকম করুণ সুর করে গরুর খামারের মালিকের কাছে গিয়ে শুনলাম তার গরু নাকি
কোনো সময় ডাকে না। সবাই এসে নাকি ওনাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে, কিন্তু সে ওই খামারেই থাকে। মন্দিরের দিকটাতেই গরুর ডাক কেন জিজ্ঞাসা করতে সে ঘাবড়ে গেল। মা, ওখানে গরু ডাকে ঠিকই, কিন্তু গরু দেখা যায় না। আমি একদিন রাতে গিয়েছিলাম, তবে কোনো গরু দেখতে পাইনি। পরে ভয়ে ভয়ে চলে আসছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পোড়া লাশ নগ্ন অবস্থায় পড়ে আছে। খামার থেকে আবারও মন্দিরের পুরোহিতের কাছে আসলাম। সে কিছু জানে কিনা জোর করে জিজ্ঞাসা করলাম, তবুও সে বলল সে কিছুই জানে না। তোমার সব প্রশ্নের জবাব আগামী অমাবস্যাতে পাবে। প্রাইভেট নাম্বার থেকে এই মেসেজটা আসলো। আমি সাথে সাথে মাহিমকে দেখালাম। মাহিম দেখে অবাক। এখন আমি বললাম, মাহিম, আমি এখানে সবকিছু জানতে এসেছি, এই নাম্বারের লোকটা জানলো কিভাবে? তাহলে তিনি কি সব মানুষগুলোকে পুড়িয়ে মারছে? কিন্তু লোকটা হত্যা করলে এই মহিলা ও মেয়ে কেন আমার সামনে আসছে? মাহিম, প্লিজ হেল্প মি। সেদিন মাহিমের সাথে বাসায় আসার পথে ঘটলো এক বড় অঘটন। একটা গর্তে পা পড়ে মচকে গেল। প্রচন্ড ব্যথায় কোকড়াতে থাকলাম। বাড়ি এসে সেই আগের মতো অফিস থেকে লম্বা ছুটি। যতদিন না ব্যথা সারে ততদিনই ছুটি দিল। কয়েকদিন পার হওয়ার পরে পায়ে ব্যথা থাকা সত্ত্বেও বাকি আরেক বন্ধুর খোঁজে বের হলাম, কিন্তু কেউ বলতে পারে না বাকি বন্ধুটি কে। অনেক খোঁজাখুঁজির পর তার পরিচয় মিলল। তার বাসাতেও সেম সমস্যা। বাইরের কারোর সাথে তাদের ছেলেকে কথা বলতে দিবে না। অনেক আকুতি করার পর আমাদের অনুমতি দেওয়া হলো। একটা অন্ধকার রুমে ছেলেটা এক কোণায় বসে আছে। আমাদের ঢোকা দেখে বলতে থাকলো, আমাকে মারবেন না প্লিজ, আমি কিছু করি নাই, সব ওদের দোষ, ওরা প্ল্যান করে এগুলো করছে, আমাকে ছেড়ে দিন। ছেলেটার কাছেও ভালো করে যাওয়া গেল না। সে হাত পা ছুটতে থাকলো। বুঝলাম কিছু একটা নিয়ে সে ভীত। আমি তাকে দূর থেকেই প্রশ্ন করলাম, সেদিন কি হয়েছিল তোমাদের সাথে, আমাকে কিছু বলো। ছেলেটা শুধু বলতে থাকলো, আমি কিছু করি নাই, আমাকে ছেড়ে দিন। ছেলেটার নাম সিয়াম। তার মায়ের কাছে এরকম ব্যাপারে জিজ্ঞাসা করতেই বলল, আমার ছেলেটার কি হলো জানি না, খালি বলে মা ওইখানে ওই মহিলা দাঁড়িয়ে আমাকে নিতে এসেছে, মা আমি যাব না। তখন আমি বললাম, মহিলা কে, ওকে জিজ্ঞাসা করেন নাই? তখন তার মা বলল, জানি না মা, হঠাৎ করে আমার ভালো ছেলেটার কি যে হলো, ওর বন্ধুরা তো সবাই মারা গিয়েছে, আমার ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানে। তখন আমি বললাম, আল্লাহর উপর ভরসা রাখুন। সেদিনের মতো চলে আসলাম। সিয়ামের মাকে বলে আসলাম সিয়ামের অবস্থা ভালো হলে আমাদের জানাতে। তখন আমার মাথা থেকে প্রাইভেট নাম্বারের আগন্তুক ছেলেটার কথা সরেনি। আবারও ওই বাড়িটাতে গেলাম, জিজ্ঞাসা করলাম ছেলেটার ব্যাপারে। তিনি বললেন, তোমারে মিথ্যা বলে কি লাভ, আমার ছেলেটা আজ প্রায় 10 মাস নিখোঁজ। তখন আমি বললাম, তো সেদিন কেন বললেন আপনার ছেলে বেঁচে নেই? যে ছেলের 8 মাস কোনো খোঁজ থাকে না তাকে মৃত বলবো না কি বলবো? কথাগুলো বলে মহিলা কান্না শুরু করলেন। তার কাছ থেকে আর কিছু শোনা যাবে না। আমি তাই তার রুমে প্রবেশ করে কিছু পাই কিনা দেখতে লাগলাম। ছেলেটা কম্পিউটারের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করত। আইডি কার্ডে সব লেখা। একটা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হঠাৎ করে কেন গায়েব হবে? না অন্য কোনো উদ্দেশ্য আছে? একদিন ফোন আসলো সিয়ামের বাড়ি থেকে। সিয়াম নাকি স্বাভাবিকভাবে কথা বলছে। আমি সেদিন আবার গেলাম। সিয়ামের সাথে কথা বলতে থাকলে শুধু বলতে যাব সেদিন কি হয়েছিল, তখনই সিয়ামের গলার স্বর চেঞ্জ হয়ে গেল। মুহূর্তের মধ্যে রুমের বাল্ব একবার জ্বলতে একবার নিভতে শুরু করলো। পুরোটা রুম পোড়া মাংসের একটা ঝাঁঝালো গন্ধে বিদ্ধমান হয়ে গেল। শুধু আমি আর সিয়াম ওই রুমের দরজাটাও বাইরে থেকে আটকানো, খোলা যাচ্ছে না। তখন একটা কণ্ঠ আসলো, তুই একেও বাঁচাতে পারবি না, কোনোভাবেই না, নিজের ক্ষতি করতে না চাইলে আশা ছেড়ে দে। সিয়াম একটা মহিলার ভয়েসে এভাবে বলতে থাকলো, কিন্তু সিয়াম আমাকে বলছে সিয়াম কিছু করেনি। অন্যায় যে করে আর অন্যায় সে সহে, দুজনেই সমান অপরাধী। এ কথা বলার পর সিয়ামের দেহ শূন্যে ভেসে গেল। সে হাত বেয়ে উল্টো হয়ে হাঁটতে শুরু করলো। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে রুমের দরজা খুলে গেল। সিয়ামের মা রুমে ঢুকেই সোজা বারণ করে দিল আমি যেন আর সিয়ামকে ডিস্টার্ব না করি। চলে আসলাম সিয়ামদের বাড়ি থেকে। আর মাত্র 15 দিন পরে অমাবস্যা। আমাকে যা করার এর ভিতরেই করতে হবে। মাহিমকে বললাম এবার অমাবস্যাতে সে যেন আমার সাথেই থাকে। মাহিম রাজি হয়ে গেল। কিছুদিন যাবত মাথা থেকে এসব রেখে শান্তিতে থাকতে চাচ্ছিলাম। এক কাপ কফি নিয়ে মনের অজান্তে কখন যে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি তা খেয়ালই করিনি। সেই ছেলেটা শীষ বাঁচাতে বাঁচাতে রাস্তার ধার দিয়ে এগিয়ে চলছে। তার পিছনে আফসা অবয়ব দেখা যাচ্ছে। ভয়ে গায়ে
কাটা শিউরে উঠলো। তখনই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল 3 বা 4 জন মানুষ আমার রুমে হাঁটাহাঁটি করছে। আমি মুখ থেকে কথা সরাতেই আমার খাট সহ আমাকে শূন্যে ভাসিয়ে নিল। আমি জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আমার আবারও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি আবারও আয়াতুল কুরসি পড়ার পরে পরিস্থিতি একটু শান্ত হলো। বুকে ফু দিয়ে দেওয়াল ঠেসে দিয়ে বসে থাকলাম। কখন যে দু চোখের পাতা এক হয়েছে তা জানি না। মুখের উপর গরম নিঃশ্বাস পড়ার শব্দে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকাতেই আমি যা দেখলাম, সেটা যে দেখবো তা আমি জীবনও ভাবতে পারিনি। সেই মহিলাটা আমার পাশে শুয়ে আছে। যথারীতি আবারও সেন্সলেস হয়ে গেলাম। একটা বাড়ি হয় যদি আমি চিৎকার করেও থাকি, হয়তো বা কেউ শোনে নাই। সেই দিন সকালে মাহিমের সাথে সব শেয়ার করলাম। মাহিম আমাকে বলল, অন্যের জন্য টেনশন করে কি লাভ সুমনা? 10 জনের 9 জন মারা গিয়েছে, কেউ তাদের বাঁচাতে পারেনি। তুমি পারবা, আশা ছেড়ে দাও। তখন আমি বললাম, কি যে বলো, আমি এর শেষ দেখেই ছাড়বো। অবসর আর মাত্র 2 দিন বাকি আছে। আমি আর মাহিম দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছি। আগে থেকেই সিয়ামের বাড়ির আশেপাশে অবস্থান নিয়েছি, যাতে সিয়াম বের হলে তাকে আটকানো যায়। অমাবস্যা রাতে সিয়াম তার রুমের পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আমরাও পিছনের দিক থাকায় সহজে তাকে দেখতে পেলাম। আমরাও তার পিছন পিছন হাঁটতে লাগলাম। যে একটা ঘরের মধ্যে হাঁটছিল, কোনো দিক না তাকে সোজা মন্দিরটার দিকে চলে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে সিয়াম তার গতিপথ পরিবর্তন করে একটা পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আমরা মনে করলাম আমাদের উপস্থিতি টের পেয়েছে হয়তোবা। পিছনে তাকিয়ে দেখি মাহিম নেই। আমার মনের কোনায় তখন চারদিকের ভয় জমতে থাকলো। মুহূর্তের মধ্যে কোথা থেকে গায়েব হয়ে গেল। এবার আমি কাকে খুঁজবো? সিয়াম ক্রমশই দূরে যেতে থাকলো এবং একসময় সে অন্ধকারে মিলিয়ে গেল। আমি মাহিমকেও খুঁজে পেলাম না। আমাকে অসহায় মনে হচ্ছিল তখন। অনেক সময় ধরে খোঁজার পরও মাহিমকে পেলাম না। হঠাৎ গরুর ডাক শুরু হয়ে গেল। আমি দৌড়ে মন্দিরটার দিকে গেলাম। পথে আমার সামনে সাপ থেকে শুরু করে অনেক কিছু আসতে থাকলো। আমি যত দোয়া দূরত পারি সব পড়তে থাকলাম। এক সময় মন্দিরটার কাছে চলে গেলাম। গরুর ডাক তখন স্পষ্ট। হ্যাঁ, বটগাছের গুহার মধ্যে আগুন জ্বলন্ত দেখা যাচ্ছে, আর জানালার মতো কাটা অংশের দিক থেকে গরুর ডাকার শব্দ আসছে। তখনই দেখি পাশ থেকে মাহিমের গলা শোনা যাচ্ছে। কাকে যেন ধরে মাহিম চিল্লাচ্ছে। আমি সেই দিকটাতে এগিয়ে গেলাম। দেখি মাহিম একজনকে জড়িয়ে ধরে আছে। আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই তাকে চিনে ফেললাম। এ তো সেই ছেলেটা যে আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বলতো। এখানে কি করে? ভালো মতো পাকড়াও করে ধরতেই সে দুর্বল হয়ে গেল। এদিকে গরুর ডাকটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। আমাদের সামনে সেই মহিলাও তার মেয়ে বার হাজির হলো। জয়ের হাসি দিতে থাকলো। ভিতখুটে হাসি দিয়ে বলল, আমি বলছিলাম না কাউকে বাঁচাতে পারবি না? আমি আমার কথা রাখছি। কথাটা বলে দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল। চলে যাওয়া স্থানে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেল। আমি দৌড়ে বটগাছটার ভেতরে ঢুকলাম। একটা পিতলের তৈরি গরুর আকৃতি দাঁড়িয়ে আছে। তার পেটের নিচ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এবার মাহিম ছেলেটাকে ধরে থাপ্পড় দিয়ে বলল, বল কাহিনী কি? কিন্তু সে কোনো মতে বলতে চায় না। আমি রিকোয়েস্ট করার পরে সে বলতে শুরু করলো। ছেলেগুলোর 10 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তারা ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। ওই 10 বন্ধু সেই দিন রাতে মহিলাকে ধরে। মহিলা কিছু দিতে না চাইলে ছেলেগুলো মহিলাটির গলা চেপে ধরে। সাথে বাচ্চা মেয়েটি ছিল। সে বাধা দিলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। তারপর তারা ভয়ে লাশ দুটিকে ফেলে চলে আসতে চায়। কিন্তু তাদের ভেতরে একজন বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এভাবে ফেলে রেখে গেলে হাতের ছাপ বড় একটা সমস্যা হতে পারে। তাই সে লাশটাকে পোড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সচরাচর মানুষ যেভাবে পোড়ায় সেভাবেই তারা পোড়ায় না। এটা এর জন্য বেছে নেয় ব্রেজেন বুল পদ্ধতি। সে কিছুদিন আগেই জিনিসটা সংগ্রহের জন্য কিনে রাখে। এভাবে কাজে লেগে যাবে ভাবতে পারে নাই। তারপর সিয়ামবাদে সবাই এতে সায় দিয়ে মহিলাও তার বাচ্চাটিকে এই পিতলের তৈরি সার আকৃতির জিনিসটার ভিতর রেখে পুড়িয়ে হত্যা করে। মহিলা ও বাচ্চা দুজনের মধ্যেই তখনও প্রাণের অস্তিত্ব ছিল। আগুনের পোড়ানোর ফলেই তারা মারা যায়। আমি বললাম, কিন্তু এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি, আর আপনি এখানে কেন? তখন লোকটি বলল, প্রতিটা হত্যাই আমি করেছি। এই মেয়েটি ছিল আমার স্টুডেন্ট, খুব ভালোবাসতাম ওকে। মারা যাওয়ার পরে তাদের দুজনের অবয়ব আমার সামনে আসে, আমাকে বাধ্য করে হত্যাগুলো করাতে। তখন আমি বললাম, আর আমার নাম্বার কিভাবে পেলেন, আর আমাকে মেসেজ দিতেন কেন?
তখন লোকটি বলল, আপনি প্রথম যেদিন আসেন সেদিন আপনাকে দেখি ভালো লেগে যায়, পরের দিন আপনি বাড়ির নিচের ছোট্ট একটি ছেলেকে দিয়ে ফ্যাক্সি লোড দিতে পাঠিয়েছিলেন, তার কাছ থেকে নেওয়া। তখন আমি বললাম, কিন্তু আপনি তো নিখোঁজ। তখন লোকটা বলল, সবার কাছে আমি নিখোঁজ, কিন্তু এখনো এই শহরের বুকে আমি ছদ্মবেশে আবদে চলাফেরা করি। আজ থেকে আমি মুক্ত। আর এই গল্পটা এখানেই সমাপ্ত। গাইস, এই ভূতের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। নেক্সট এমন স্টোরি চান কিনা এটাও কমেন্টে জানাবেন। সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হবে নেক্সট নতুন কোনো স্টোরিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।